আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। জেলা সদর নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। জেলা সদরের প্রথমেই উত্তরের দিকে নজর রাখবো। আপনারা জানেন একদিকে প্রবল বর্ষণ এবং সেই প্রবল বৃষ্টির কারণে কার্যত সেখানকার মানুষজন তারা ভয়ে রয়েছেন। কারণ এই ভয়াল রূপটা ধারণ করে বর্ষার সময় হয় তিস্তা নয় তোরসা। এবার তোরসা যেভাবে তার ভয়াল আকার ধারণ করেছে, আশপাশের যে সকল এলাকা রয়েছে সেখানকার মানুষে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। সর্বোপরি আপনাদেরকে জানাই যে এই দলচিংপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ যারা বাসিন্দা, সেইখানকার মানুষজন তারা বলছেন যদি এই তোরসার পারে সেখানে বাঁধ দেওয়া হয় তাহলে তারা অন্ততপক্ষে একটু স্বস্তি পাবেন। যেভাবে জমি ভাঙতে শুরু করে দিয়েছে, নদী গ্রাস করছে, তাতে কার্যত আতঙ্কে রয়েছেন তারা। লাগাতার তোরসা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত দলচিংপাড়া রণবাহাদুর বস্তি এলাকা। এখনো অবধি বহু মানুষের কিন্তু সুপারি বাগান, বাঁশ বাগান কিন্তু এই তোরসা নদীর গর্ভে চলে গিয়েছে। এলাকার বাসিন্দারা জানান যে দীর্ঘ 15 বছরে এই তৃণমূল সময়ে কিন্তু এলাকার কিন্তু বাঁধের কোনো রকম কাজ হয়নি। বাসিন্দা জানান যে আগে ওই এলাকায় ছিল এলাকাবাসীর জমি, কিন্তু ভাঙতে ওই তোরসা নদীর গর্ভে জমি যেতে এখন এই এলাকায় এসে পৌঁছেছে এবং প্রতিনিয়ত কিন্তু এলাকার বাসিন্দাদের জমি কিন্তু নদী গর্ভে চলে যাচ্ছে। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। जमीन बहुत ले रहा है, उधर सुपारी बागान भी जा रहा है, हम लोग का सब जमीन में दखल कर रहा है नदी, और फेंसिंग भी गिर गया है नदी जमीन का। इनिशी नहीं दिया बोल के हम लोग को भुला के पैसा खा लिया और हम लोग का अभी बर्बाद हो रहा है। শুধু এলাকার বাসিন্দার জমি নয়, পাশে রয়েছে কিন্তু যে ফরেস্ট, নীলপাড়া ফরেস্টের জমি, সেই ফরেস্টের বহু মূল্যবান গাছও কিন্তু নদী গর্ভে চলে যাচ্ছে। বিগত দিনে আজকে তৃণমূল সরকার 15 বছর থাকাকালীন তারা কোনো কাজ করে বিভিন্ন জায়গায় যে ভাঙন, সে ভাঙন পরিষদের যে ব্যবস্থা সেটা তারা আজ পর্যন্ত করেনি। উল্টো তারা হচ্ছে নদী থেকে পয়সা উপার্জনের সে ব্যবস্থা করছে। নদীর বাঁধের যে পাথর, সেই পাথর পর্যন্ত তারা চুরি করে বিক্রি করেছে। তার আগামী দিন এর সম্পূর্ণরূপে যাতে আর এই দলচিংপাড়ার দিকে নদীর ভাঙন না হতে পারে সেই ব্যবস্থা এবং মেরামতি করে বাঁধ নির্মাণের কাজ শুরু করে। জলগুলো রণমধ্য বস্তিতে প্রবেশ করতে পারে এবং কিন্তু একটা আশঙ্কা, বন্যা হতে পারে, এই আশঙ্কায় রয়েছে কিন্তু এলাকার বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার এই রণমধ্য বস্তি থেকে হরি চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। সবংয়ে কপালেশ্বরী নদীর উপরে যে ব্রিজ নির্মাণের কাজ পূর্বতন সরকার তারা শুরু করেছিল, সেই কাজ আজ পর্যন্ত শেষ হয়নি। একেবারে সেখানকার মানুষজনের যে আশঙ্কা ছিল তা কার্যত একেবারে সত্যি হয়ে গেল। সবংয়ের মানুষ তারা পরিষ্কার করে বললেন যে এই নির্মাণ যদি সম্পন্ন হতো তাহলে এই বর্ষাতে অন্ততপক্ষে তাদের এতটা দুর্ভোগের মধ্যে পড়তে হতো না। কিন্তু ওই যে সমস্যা, একেবারে গোড়াতেই রয়েছে তৃণমূলের কাটমানি, যে কারণের জন্য তারা আজ ক্ষোভ উগরে দিচ্ছেন। আর সেই রোষের একেবারে সম্মুখ সমরে রয়েছেন মানুষ ভূঁইয়া। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সবংয়ের ভিকনি বাটিটাকি এলাকায়। দুদিনের টানা বৃষ্টি, আর সেই বৃষ্টির জোরে পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আর এই হাঁটু সমান জলের ওপর দিয়ে পার হতে হচ্ছে এই সবংয়ের ভিকনি বাটিটাকি এলাকার মানুষদের। তাদের দীর্ঘদিনের যন্ত্রণা, দীর্ঘদিনের বঞ্চনা। এর আগে যিনি সবংয়ের বিধায়ক ছিলেন তথা মন্ত্রী ছিলেন, তিনার উদ্যোগে একটি এখানে ব্রিজ তৈরি করা হয়েছিল, কিন্তু সেই ব্রিজ থেকে এত পরিমাণে কাটমানি নেওয়া হয়েছে তার ফলে সেই ব্রিজের কাজ বন্ধ হয়ে গেছে। আর অল্প বৃষ্টি হলেই এখানে প্রায় হাঁটু সমান, কখনো ভারী বৃষ্টি হলে কোমর সমান জল হয়ে যায়। দেখা যাচ্ছে স্কুলের ছাত্রছাত্রী তারা এই জলের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। পাশাপাশি এখানকার যারা মানুষ রয়েছে তারাও কিন্তু এই জলের ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু যাতায়াত করছে। কেউ সাইকেল মাথায় নিয়ে, কেউ ব্যাগ কাঁধে নিয়ে, বা ছোট বাচ্চাকে তারা কাঁধে তুলে নিয়ে কিন্তু এই জলের ওপর দিয়েই কিন্তু যাতায়াত করছে। কপালেশ্বরী নদীতে জল বেড়ে গিয়েছে, তার ফলে এই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। সৌজন্যে আমাদের প্রাক্তন মন্ত্রী, সেচমন্ত্রী, সবংয়ের বিধায়ক, সবংয়ের ভূমিপুত্র, তার সৌজন্যেই এই দৃশ্য আজকে দেখতে পাচ্ছি। 86 সাল থেকে উনি আমাদের এখানকার MLA, বিধায়ক, তারপরেও এই দুর্দশা। বেশ কয়েকটা গ্রাম, আপাতত 8-10টা গ্রাম আমাদের একবার যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা বাজারেও যেতে পারবো না, বাজার খেতেও পারবো না। সৌজন্যে আমাদের প্রাক্তন
সেচমন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। 3-4 দিন তো এরকম ডুবে যাচ্ছে, পারাইতে পারছি না, অসুবিধা খুব হচ্ছে। রুগী ফুগি হলে খুব অসুবিধা হবে, আপনার ঘুরে যেতে হবে, সেই 5 কিলোমিটার দূর দিয়ে ঘুরতে হবে। সেই বসন্তপুর একটা ভাঙা ব্রিজ আছে, উপবৃষ্টি হলে এখানে ডুবে যায়, খুব নামসা জায়গা, ব্রিজটা এরকম বেহাল হয়ে বসায় পড়ে আছে। স্কুলের ছাত্র কেউ আজকে যেতে পারেনি, আজ তারা ওই স্কুল অফ। 10 বছর 15 বছর নয়, তার আগেও থেকেও এরকমভাবে অল্প বৃষ্টি হলেই কিন্তু এই রাস্তার উপরে কখনো হাঁটু সমান আর ভারী বৃষ্টি হলে কোমর সমান জল হয়ে যায়। আর অতি বৃষ্টির ফলে যখন জল জমা হয়ে যায়, জল যখন ফুলতে থাকে এই কপালেশ্বরী নদীতে, তখন কিন্তু এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই এলাকার মানুষদের। 10 কিলোমিটার ঘুরপথেই কিন্তু রুগীদের নিয়ে যেতে হয়, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। সবং থেকে শশাঙ্ক, রিপাবলিক বাংলা। নন্দনপুর 2 গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তা এবং সেই রাস্তা সম্পূর্ণভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকার মানুষজন তারা বারংবার বলেছেন যে রাস্তা সংস্কার যদি না হয় তাহলে সেই রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না, কিন্তু তারপরও প্রশাসন একেবারে উদাসীন। সেই সময় দাঁড়িয়ে যে তৃণমূল সরকারে ছিল সেই তৃণমূল আদৌ সেখানে কোনো কাজ করেনি, যে কারণের জন্য এত বৃষ্টিতে আজ সমস্যার মধ্যে রয়েছেন এই এলাকার প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরের তিওরবেড়িয়ার গ্রামীণ রাস্তার বেহাল দশা। স্থানীয় মানুষজনের অভিযোগ যে দীর্ঘদিনের যে তৃণমূল সরকার ছিল সেই আমলে বোর্ড পড়েছিল কিন্তু কাজ হয়নি, টাকা আত্মসাৎ হয়েছে, আর সেই বোর্ড কিন্তু এই রাস্তাতেও আর নেই, কেউ নিয়ে চলে গেছে। আমাদের গ্রামের যিনি পঞ্চায়েত সদস্য আছেন বা ওনার যারা কর্মী আছেন প্রত্যেককেই বারে বারে বলা হয়েছে যে রাস্তাটা তাড়াতাড়ির মধ্যে সারানোর জন্য। প্রতিবারই ডেট দিচ্ছে যে এই নভেম্বর, এই নাহলে মার্চ, কিন্তু কোনোবারই হয়নি। ওখানে একটা দেখতে পাবেন, ওখানে একটা পড়েছে, বোর্ডও পড়েছে যে রাস্তার কাজটা হবে, কিন্তু তারপরেও হচ্ছে না। এলাকার একাধিক গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং গ্রামের যে স্কুলের যাওয়ার জন্য বাচ্চাদের একমাত্র যাওয়ার রাস্তা এই রাস্তা। স্কুলের ছাত্র থেকে ছাত্রী একেবারে কঠিন ভোগান্তিতে পড়ে এই রাস্তা দিয়ে যেতে গেলে। বাচ্চাদের গাড়ি, স্কুলের গাড়ি নিয়ে যাই, রাস্তাটা পুরো খারাপ হয়ে আছে, তাড়াতাড়ি হলে খুব ভালো হয়, যাওয়া যায় না, 1 হাঁটু করে জল জমে থাকে রাস্তায়। শুধু তাই নয়, এলাকার যদি কেউ অসুস্থ হয় তাকেও কিন্তু এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়, অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে চায় না এই রাস্তায়। রাস্তাটা অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার মতন তো পজিশন নাই, টোটোয় প্যাসেঞ্জার নিয়ে যাবো রুগী, তাও অসুবিধা, পাল্টি খেয়ে যাবে, ভয় করতে হয়। এমনই খারাপ অবস্থা এই রাস্তায়। তবে নতুন সরকারের কাছে আশায় আছে এলাকার মানুষজন যে রাস্তার যদি কিছু একটা ব্যবস্থা হয় গ্রামের মানুষজন, তাহলে কিন্তু ভালোভাবে যাতায়াত করতে পারবে। তবে এই যে গ্রামীণ রাস্তা, এই মুহূর্তে কিন্তু এই যে বর্ষা, এই বর্ষাতে একেবারে দুর্দশার ছবি চোখে পড়ছে। তবে এই সরকারের কাছে আশা করছে যাতে নতুন রাস্তা হয়। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে মিজানুর রহমানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুর্নীতিগ্রস্ত তোলাবাজ তৃণমূল তারা রাজ্য থেকে বিদায় নিতেই কার্যত বিভিন্ন জায়গায় ডিম থেরাপিটা নজরে পড়ছে। সেটা বাসন্তী হতে পারে, সেটা জলপাইগুড়ি হতে পারে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে দেখলেই সাধারণ মানুষ তারা ডিম ছুঁড়ছেন। শুধু কি ডিম তা তো নয়, একই সঙ্গে কাদা রয়েছে, গোবরও রয়েছে। কিন্তু কি কারণে, কি অভিযোগ, সেটাই দেখাবো। মসজিদবাড়ি গ্রাম পঞ্চায়েত, আর মসজিদবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান গৌর সরকারের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ এই মসজিদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌর সরকার, তিনি আগে জ্যোতিষী করত এবং ওঝার কাজ করত। তারপর তৃণমূলে আসার পরেই ফুলে ফেঁপে ওঠে, বিশাল সম্পত্তি তৈরি করে, জমি জায়গা তৈরি করে। আর এই গৌর সরকার তৃণমূলে থাকাকালীন সাধারণ মানুষের উপরে প্রচুর অত্যাচার করেছে, মানুষের উপর মারধর করেছে এবং এই গৌর সরকারের বিরুদ্ধে 2021-এ ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। আর আজ যখন পঞ্চায়েতের প্রধান গৌর সরকার তার যখন পঞ্চায়েত অফিসে যায়, সেই সময় গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়, তাকে লক্ষ্য করে ডিম, কাদা এবং গোবর ছুঁতে থাকে। কারণ হচ্ছে উনি এই দীর্ঘ 2.5 মাস হতে যাচ্ছে, এখনো অঞ্চলে কোনোদিন আসেননি, আজকের সবাই প্রথম আসছিলেন। এতদিন প্রধানের সার্টিফিকেট লাগতো, আনম্যারেজ সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট, অনেক কিছু তো লাগতো, আমাদের কোনো কিছু আমরা পাইনি। তার জন্য এবার 24-এ যখন ওনারা জিতেছেন, তখন আমাদের স্বামীদেরকে কারুকে বাড়িতে থাকতে দিত না এবং আমাদেরকে উল্টো পাল্টাভাবে হুমকি দিত। একটা মানুষ যদি যায় তার ওয়ারিশ সার্টিফিকেট নিতে গেলে তাকে দেবে না, বলবে কি তুমি হচ্ছে বিজেপি করেছো। অঞ্চলের কোটি কোটি টাকা লুট করেছে, করে তার ভাই
ভগ্গর আত্মীয় স্বজনের নামে সম্পত্তি কিনে রেখেছে, এখনো প্রমাণ আছে তার বাড়ির পাশে, না দিলে জোর করে তার থেকে লিখে নেওয়া হয়েছে। এবার ডিম থেরাপি করলো মালবাজারে, একেবারে প্রধানের কার্যালয়ে গিয়ে প্রধানকে ঘিরে বিক্ষোভ এবং ডিম দিয়ে ছোড়ার অভিযোগ উঠল। ঘটনার পরে কিন্তু প্রধান অবশ্য দাবি করেছেন যে প্রশাসনিক নির্দেশ মেনেই তিনি কাজ করেছেন এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কাজ সম্পন্ন করেছেন। কিন্তু অনেক মহিলা স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তারা পায়নি এবং সেই কারণে তারা বিক্ষোভ দেখাতে সেখানে গিয়েছিলেন। তবে এই মুহূর্তে যে খবরটা পাওয়া গেছে যে উমলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান কিন্তু মালবাজার থানায় গিয়েছেন এবং সেখানে তিনি অভিযোগ জানায় কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। রিপাবলিক বাংলা। রাতে সালানপুরে রাজনৈতিক সংঘর্ষের খবর পাওয়া যায়। বিজেপি কর্মীদের নাকি তৃণমূলের কর্মীরা তারা এসে বেধড়ক মারধর করেছে। আর এই ঘটনা এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ার কারণেই কার্যত বিজেপি কর্মী সমর্থকেরা তারা পথে নামেন, তারা প্রতিবাদ করেন, বিক্ষোভ দেখান। রাস্তার টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ বিক্ষোভ। আর সেই বিক্ষোভই সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশ। বৃহস্পতিবার রাতে সালানপুরের আছড়া এলাকায় তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা চলছিল এবং সেই সংঘর্ষে দুপক্ষের আহত হয়েছিলেন 12 জন। তাদের কেউ কেউ এখনও চিকিৎসাধীন, কাউকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনায় অভিযোগ উঠেছিল, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল তৃণমূলের নেতা কর্মীরা তাদের উপর হামলা চালায়। কিন্তু এই ঘটনার পর তৃণমূলের কেউ গ্রেপ্তার হলো না কেন? এই ঘটনার প্রতিবাদেই আজ আছড়ায় ফের রাস্তা অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামে বিজেপির নেতাকর্মীরা এবং তারা প্রতিবাদ জানায় যে এই ঘটনায় তাদের উপর যে তৃণমূলীরা বা তৃণমূল কর্মী নেতারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে। এই দাবিতেই তারা আজকে অবরোধ করে। আমরা বিজেপি কর্মী, আমরা টিএমসির কাছে মার খাচ্ছি এখনো। চোখটা মেরে দিয়েছে, চোখটা কানা হয়ে গেছে, আমার ছেলের মাথা ফাটাই দিয়েছে। তার জন্য আমরা এই পথ করছি। ওদের অত্যাচারে। কাদের অত্যাচার? পল্লব তিয়ারি মেরেছে, চোখে পাঁচ দিয়ে মেরেছে, বন্দুকের বাটা করে মেরেছে। কালকে রাত্রিবেলাতে ওই যে পল্লব তিওয়ারির বাড়িতে মানে দুটো গাড়ি ছিল রাতে, তার এই ঘটনা 10 দিন আগে ওদের গোতর বাড়িতে আগুন লেগেছিল। আমি জিজ্ঞেস করছি এটা কে করছে রাত্রেবেলা তোরা? তো বলছে এটা আমি করছি, আমি যা করবো আমি বুঝবো। তো ও বলতে গেল বাবনের বাবাকে 3টে ছেলেকে মারধর করলো পল্লব তিওয়ারি, রনি তিওয়ারি, সেই মেরে ওখানে মাথা ফাটিয়ে চোখে ফাটিয়ে দিচ্ছে। বিজেপি ছেলেকে পল্লব তিওয়ারি, রনি তিওয়ারি, সঞ্জয় শুকুল ওরা মাথায় ফাটিয়ে দিল। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশ এসে অবরোধ তুলে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা আপনাদেরকে জানাই জেলা তৃণমূলের অর্থাৎ আইএনটিটিউসির প্রাক্তন সভাপতি, তাকেই গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যেমন গুন্ডাগিরির অভিযোগ রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে, আরও অনেক ভুরি অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হয় তখন তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। শুধু কি তাই, ওঠে চোর চোর স্লোগান। গ্রেপ্তার পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিউসি তৃণমূল নেতা মোহাম্মদ সেলিম, তাকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানা পুলিশ। তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে তোলাবাজি, হুমকি এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। তাই বলা যায় যে দোলা সেনের অত্যন্ত খুব কাছের নেতা ছিলেন এই মোহাম্মদ সেলিম এবং দীর্ঘদিনভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং তিনি প্রাক্তন কাউন্সিলরও বটে। একাধিক অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। তাকে আজ বর্ধমান থানা পুলিশ গ্রেফতার করে আজ তারা নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করবে। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। আর এবার তারাপীঠের রথ পাচ্ছে রাজ্য সরকারের অনুমোদনের যে ঘোষণা করা হয়েছে 5 লক্ষ টাকা, সেই টাকা। ইতিমধ্যে সমস্ত নথি জমা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে বলেই তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের যে কমিটি রয়েছে তাদের সম্পাদক তিনি জানিয়েছেন। ঐতিহ্যবাহী রথের স্বীকৃতি পাচ্ছে
তারাপীঠের রথ, এবং সেই রথের ঐতিহ্যবাহী রথে 5 লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা যে রাজ্য সরকার ঘোষণা করেছিলেন, সেই মতোই তারাপীঠ মন্দির কমিটি 5 লক্ষ টাকা পাবেন, এমনটাই জানিয়েছেন সম্পাদক পুলক চ্যাটার্জি। তিনি জানিয়েছেন যে ঐতিহ্যবাহী তারাপীঠের রথযাত্রাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং তার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। এইদিকে এই ঘটনায় কিন্তু উচ্ছ্বাসে ভাসছে তারাপীঠ মন্দির কমিটি। তারা বলছেন যে তাদের যে রথযাত্রা সেটা কিন্তু অন্যান্য জায়গা থেকে ব্যতিক্রম, কারণ অন্যান্য জায়গায় রথের ওপরে থাকেন জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র, কিন্তু তারাপীঠের রথযাত্রায় রথে অবস্থান করেন মা তারা। কথিত আছে যে এই বিশেষ দিনটিতে মা তারা নগর ভ্রমণে বেরিয়ে পৌঁছে যান ভক্তদের কাছে, এবং ভক্তরা রথের দড়ি টেনে পুণ্য অর্জন করেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারাপীঠ রথযাত্রাকে দারুণভাবে মান্যতা দিয়েছেন, মানে ঐতিহাসিক রথ বলে তিনি স্বীকৃতি দিয়েছেন। মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদও জানাচ্ছি। তার সঙ্গে আমরা কিন্তু দারুণভাবে আপ্লুত এবং আনন্দিত। 5 লক্ষ টাকা তারাপীঠ রথের খরচের জন্য দেওয়া হচ্ছে। অশেষ ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। সেই রথযাত্রা দেখতেই কিন্তু ভিড় জমে দূর দূরান্ত থেকে আসা বহু ভক্তের। এবারের রথযাত্রা অন্য মাত্রা পেতে চলেছে রাজ্য সরকারের সৌজন্যে, এমনটাই বলছেন তারাপীঠ মন্দির কমিটি। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট মোহিতের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। তালিকা এবার যুক্ত হলো রবীন্দ্রনগর থানা, এবং সেখানে ভাইপোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কি সেই অভিযোগ জানেন? সেবাশ্রয় অত্যন্ত বড় বড় কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে। সেবাশ্রয়ের ঘোষণা করেছিলেন জনস্বার্থে নাকি, কিন্তু সেই সেবাশ্রয়ে মানুষ সঠিকভাবে কি পরিষেবা পেয়েছেন? পরিষেবা যদি সত্যিই সেখানে পাওয়া যেত, তাহলে কি একজন রোগীকে তার পাটা খোয়াতে হতো? দেখুন। দক্ষিণ 24 পরগনা রবীন্দ্রনগর থানার অন্তর্গত মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে বিশ্বাস বাড়িতে, আর এই বিশ্বাস বাড়ির যিনি কর্ত্রী ছিলেন, অর্থাৎ যিনি তার নিজের পায়ে চলে সংসার দাঁড় করিয়েছিলেন, তিনি এখন কৃত্রিম পা ছাড়া তিনি হাঁটা চলা করতে পারেন না। আর এর যে দায়, তার দায় তিনি সহ তার পরিবারের লোকজন দিতে চাইছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ অভিষেক ব্যানার্জি। তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আমার এই যন্ত্রণাটা কতটা, আজ আমার পা নেই, আমি ইচ্ছা মতন হাঁটা চলা করতে পারি না। আমি দায়ী করব কাকে? আমি তো অভিষেককেই দায়ী করব। তিনি কেন আমার কথা ভাবেননি? তিনি কেন একবার খোঁজ নেননি যে আমি হসপিটালে আছি, আমার এইরকম অবস্থা হলো? কেন তিনি আমার কথা একবার ভাবলেন না? এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় গতকাল রাত্রিতে তারা অভিযোগ দায়ের করে। কারণ হলো যে এই যে সেবাশ্রয় ক্যাম্প তারা গিয়েছিলেন ফেব্রুয়ারি 6 তারিখে 2025-এ। এই যে সেবাশ্রয় ক্যাম্প থেকে তাকে পাঠানো হয় তাকে মডেল ক্যাম্পে 8 তারিখ, কিন্তু তাতে তার যে সমস্যা সেই সমস্যা মিটছিল না, এবং অবশেষে তাকে পাঠানো হয় MR বাঙ্গুর, এবং MR বাঙ্গুর থেকে তাকে ন্যাশনাল হসপিটালে পাঠানো হয়। কিন্তু ডান পায়ের অস্ত্রোপচারের পর তার কিন্তু সেইভাবে অস্ত্রোপচার না হওয়ার কারণেই তার ডান পা বাদ যায়। পায়ে যন্ত্রণা হচ্ছিল বলে আপনার এই সেবাশ্রয় ক্যাম্পে 7 নম্বর ওয়ার্ডে ওখানে গিয়েছিলেন। সেই ওষুধগুলো কারা দিচ্ছে, কে ডাক্তার, তার কোনো এনেই আপনি দেখেও বুঝতে পারবেন। এই সমস্ত তাতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিছুই নেই। সেখান থেকে আপনার রেফার করা হয়ে যাচ্ছে কোথায় দিয়ে, বাঙ্গুরে, এবং ওখানটায় ডাক্তার মানে সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে বলে কোনো গুরুত্বও দেয়নি ডাক্তাররা। পায়ের শিরা কেটে বাদ দিয়ে ওনার পাটা আজকে এমন পরিস্থিতি হয়েছে যে পুরো পা কেটে বাদ দিতে হয়েছে। রবীন্দ্রনগর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।